বাংলাদেশের মতো সামাজিক অবস্থান, অর্থনৈতিক অবস্থান এবং বৈশ্বিক অবস্থানের থেকে কোনো দেশ যদি গণতন্ত্র চর্চা করতে যায়, তাদের জন্য এই গণতন্ত্র একটা বিস্ফোরার মতো হয়ে ওঠে এবং বিস্ফোরাটা দিনে দিনে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে। এই যে গণতন্ত্র সম্পর্কে খারাপ বলছি, এর আপনাদের তিনটা ক্যাটাগরিতে বা তিনটা ধাপে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কেন আমাদের দেশের জন্য গণতন্ত্র খুবই ভয়ঙ্কর একটা বিষয়। প্রথমত, যদি আপনি গণতন্ত্র চর্চা করতে যান, তাহলে আমাদের মতো দেশের সামাজিক যে অবক্ষয় বা সমাজে যে প্রভাবটা পড়ে তা একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে। আপনি গণতন্ত্র চর্চা করতে গেলে আমাদের প্রতিটা পরিবারে মানে দলাদলি সৃষ্টি হয়, প্রতিটা সমাজে দলাদলি সৃষ্টি হয়, গ্রামে দলাদলি সৃষ্টি হয়, জাতীয় পর্যায়ে দলাদলি সৃষ্টি হয়, এবং এই দলাদলিটা যে কত বড় ভয়ঙ্কর রূপ ধারণ করে এটা আসলে মানে যারা এটা এর বাজে প্রভাবটা ফেস করছে তারাই শুধু বুঝতে পারবে। আপনি ধরেন একটা গ্রামে আছেন, একটা গ্রামের একটা শান্তশিষ্ট পরিবেশ, সেই পরিবেশের ভিতরে আপনারা যখন এই রাজনীতি ঢুকে যায় তখন ভাইয়ে ভাইয়ে দুইটা দল হয়ে যাচ্ছে, পাড়ায় পাড়ায় দুইটা দল হয়ে যাচ্ছে, গ্রামে একাধিক দল হয়ে যাচ্ছে, মানে সর্বক্ষেত্রে মানুষের ভিতর ভেদ বিভেদ দ্বিমত, এবং এই দ্বিমতটা এত চরম পর্যায়ে পৌঁছে যায় যে মানুষ তার মানে জানের শত্রু হিসাবে অপরজনকে বিবেচনা করে, এবং মানুষ মানুষকে পরিবারে ভাই ভাইতে জানের শত্রু হয়ে যায়। সবাই মানে সবার সাথে যে একটা বিরূপ প্রভাব মানে শুরু করে এবং বিরূপ প্রভাব পড়তে থাকে, তা দিনে দিনে আসলে ভয়ঙ্কর রূপ ধারণ করে। এক মানুষের একটা দল করে, অন্য মানুষ অন্য একটা দল করে, এই যে দুইয়ের সহাবস্থান হওয়ার কথা বা গণতন্ত্র যে চর্চা, গণতন্ত্র যা বলে যে আমাদের সহনশীল হতে হবে, একে অপরের মতামত নিতে হবে, একে অপরকে কথা বলার সুযোগ দিতে, একে অপরকে তার কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে হবে, কিন্তু আমরা এটা আসলে আমাদের সমাজে আমাদের মেন্টালিটি, আমরা যেরকম মেন্টালিটি পোষণ করি, এইরকম মেন্টালিটি এইরকম সামাজিক অবস্থান থেকে এটা আসলে কোনোভাবেই মানে সম্ভব হয়ে ওঠে না। আমরা পারিনি গত ধরেন আমরা গণতন্ত্র চর্চা করতেছি সেই ব্রিটিশ আমল থেকে, কিন্তু ব্রিটিশ আমল থেকে আজ অব্দি আমরা যে সহনশীলতার পরিচয় দেওয়া, একে অপরের কথার মূল্যায়ন করা, একে অপরের নীতি আদর্শকে শ্রদ্ধা করা, এটা আজ পর্যন্ত আমরা করতে পারিনি এবং ফিউচারে হয়তো করতে পারবো না। বর্তমানে আরো যদি বর্তমান প্রেক্ষাপট ধরেন, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যে অবস্থা, মানে একে অপরের পুরাপুরি জানের শত্রু, এখানে কোনো সহ অবস্থান বা সহানুভূতি এর কোনো অবস্থা মানে এরকম কোনো পরিস্থিতি নেই। আমরা একে অপরের পুরাপুরি শত্রু হয়ে গেছি। এখন এই শত্রু ভাবাপন্ন অবস্থায় আপনি কখনো একটা শান্তিপ্রিয় মানে গণতন্ত্র চর্চা করে একটা শান্তিপ্রিয় শান্ত দেশ কখনো আশা করতে পারবেন না, এবং আমরা সেটা মানে করতেওছি না। আমরা যে অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতির ভিতরে বসবাস করতেছি, এর পিছনে কিন্তু আমরা চাচ্ছি যে গণতন্ত্র, এবং গণতন্ত্রই আমাদের এই যে অস্থিতিশীল পরিবেশ, এই যে নোংরা একটা পরিবেশ, এটা আমাদের উপহার দিচ্ছে, এবং আমরা এটা মানে কোনো না কোনোভাবে দিন শেষে এটা স্বীকার করতেছি যে এটা আমরা মেনে নিচ্ছি বা এটা এরকম পরিবেশ পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা কোনো শান্ত পরিবেশ চাচ্ছি না যে এখানে গণতন্ত্র নেই। এ তো গেল সামাজিক অবস্থা বা আমাদের যে মানে পারিপার্শ্বিক অবস্থা, এটার বিষয়। এখন ধরেন অর্থনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থার পরে গণতন্ত্র আসলে কিরকম প্রভাব ফেলতেছে। আপনি ধরেন আমাদের দেশ স্বাধীনতার পর থেকে গণতন্ত্র চর্চা করতেছে, বিভিন্ন সময় বিভিন্ন দল বা গোষ্ঠী বা যে কেউ আমাদের দেশে গণতন্ত্র থেকে দূরে যে স্বৈরশাসক বা একনায়কতন্ত্র বা অনেক প্রকারে দেশ শাসন করছে, কিন্তু আমরা আসলে আলটিমেটলি গণতন্ত্রই চাইছি। আমরা সেই শাসনের আওতাধীন থেকেও আমরা আসলে গণতন্ত্রকে কখনো ভুলে যাইনি, বা আমরা হয়তো আমাদের জোর করে সে শাসন করছে, আমরা সেটা ক্ষোভের সাথে সেই শাসনটাকে মেনে নিছি, কিন্তু আমরা সবসময় গণতন্ত্র চাইছি। কিন্তু গণতন্ত্র যখন থাকে বা গণতন্ত্র যখন চর্চা হয়, তখন আমাদের দেশের অর্থনৈতিক পরিবেশ পরিস্থিতি কেমন হয়। জানেন, গণতন্ত্র আসলে মানুষকে আপনার সে একটা রাজনৈতিক দল, সে হরতাল করবে, অবরোধ করবে, দাঙ্গা করবে, হাঙ্গামা করবে, সব কিছু করবে, তাই এটা তার গণতান্ত্রিক অধিকার। এই আপনি যদি এইগুলা তাকে করতে দেন তাহলেই দেশে গণতন্ত্র আছে, আর এইগুলো যদি করতে না দেন তাহলে দেশে গণতন্ত্র নেই। এখন এইগুলো যে আমরা করতে দিয়ে আমাদের মানে করতে দিতে হয় বা আমরা দিতে বাধ্য হই, যখনই গণতন্ত্রের কথা বলি তখন এটা করতে দেয়া আমাদের মানে তাদের যেমন এটা পালন করার অধিকার, আমাদের ওইটা সহ্য করা আমাদের দায়িত্ব কর্তব্য।
এখন এইরকম পরিবেশ পরিস্থিতিতে আমাদের অতীতের ইতিহাস জানিয়ে আমরা বর্তমান যে প্রেক্ষাপট চলতেছে, বর্তমান যে রাজনৈতিক হালচাল চলতেছে, এতে আমরা জানি যে একটা কলেজের ছাত্র সে চাচ্ছে তার কলেজটা বিশ্ববিদ্যালয় হোক, বা কেউ একজন গার্মেন্টস কর্মী সে চাচ্ছে তার বেতন দ্বিগুণ হোক, বা কেউ একজন শ্রমিক সে তার দাবি দাওয়া প্রকাশ করতেছে। এই যে যে দাবি দেওয়া, এই যে যে মানে এর ভিতরে যৌক্তিক আছে অযৌক্তিক আছে, কিন্তু আমাদের সবগুলাই মেনে নিতে হবে, কারণ আমরা গণতন্ত্র চাই। এখন আমাদের গণতন্ত্র চাইতে গেলে এগুলো আমাদের মেনে নিতে হবে। আর এই যে গণতন্ত্র যে আগের অংশে আমি আলোচনা করলাম যে ভেদ বিভেদ বা একে অপরের শত্রু হয়ে যায়, শত্রু হয়ে যাওয়ার ফলে এখন যে আমাদের দেশের গার্মেন্টস মিল, কলকারখানা ইত্যাদিতে যে ভয়ানক প্রভাব পড়ছে, হাজার হাজার মানুষ বেকার হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ বেকার হওয়ার পথে, এবং ভবিষ্যতে অর্থনীতি আরো ভয়ানক রূপ লাভ করবে বা ভয়ানক রূপ ধারণ করবে, যা আমাদের আসলে এখন হয়তো কোনোভাবে কাটায় উঠতেছি, কোনোভাবে সহ্য করতেছি, কিন্তু ভবিষ্যতে এটা আমাদের সহ্যর সীমা ছাড়াই যাবে। কিন্তু আমাদের তাও মেনে নিতে হবে, কারণ আমরা গণতন্ত্র চাই, এবং এই গণতন্ত্র চর্চা যতদিন চলবে যতদিন আমরা হরতাল অবরোধ সবকিছু আমাদের মেনে নিতে হবে। এবং এই হরতাল অবরোধ এইগুলা মেনে নিলে আপনার বহির্বিশ্ব বা উন্নত দেশগুলো বা কেউই আমাদের দেশে ইনভেস্ট করতে চাইবে না, আমাদের দেশে ব্যবসা করতে চাইবে না, আমাদের দেশে ঘুরতেও আসতে চাইবে না। এই যে যে পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হবে, এই পরিস্থিতি সৃষ্টির ফলে আমাদের দেশের অর্থনীতি মানে ব্যাকফুটে চলে যাওয়া বা পিছনে চলে যাওয়ার সম্ভাবনা বা অবধারিত, এটা আপনি ঠেকাইতে পারবেন না। অর্থনীতির ধস নামবেই, এটা অবধারিতভাবে নামবে, এবং এটা আমাদের ফেস করতে হবে, কারণ আমরা ভোট দিতে চাই, আমরা গণতন্ত্র চাই। তারপরে যে আসি যে গণতন্ত্র, যে আমি যে বললাম যে দুইটা দিক বললাম যে গণতন্ত্র আসলে খারাপ, কিন্তু অন্যান্য দেশে তো গণতন্ত্র চর্চা হচ্ছে বা করতেছে, তাহলে তারা কিভাবে করতেছে? এখন দেখেন, আমেরিকায় গণতন্ত্র চর্চা হয়, আমাদের পাশের দেশ ইন্ডিয়ায় গণতন্ত্র চর্চা হয়, ইউরোপের বিভিন্ন দেশে গণতন্ত্র চর্চা হয়। এক এক দেশের গণতন্ত্রের স্ট্রাকচার এক এক রকম আছে, কিন্তু সব অনেক দেশেই আছে মানে গণতন্ত্র চর্চা হয়। কিন্তু সেই দেশগুলো চর্চা হয় কেন? যেমন ধরেন ইন্ডিয়ায় আসলে গণতন্ত্র চর্চা ছাড়া তাদের কোনো উপায় নেই, কারণ তারা কোনো একটা দল বা কোনো এক ব্যক্তি সে যে রাষ্ট্র ক্ষমতা ধরে রাখবে, বা অনেক সময় দেখা যাচ্ছে যে ছোট্ট একটা অংশের বা 50% বা তার থেকে কম সমর্থন নিয়ে যে সে রাষ্ট্র ক্ষমতা ধরে রাখবে বা দেশের শাসন ব্যবস্থা ধরে রাখবে, এটা আসলে পসিবলই না। কারণ কি, সে দেশে বিভিন্ন রাজনৈতিক দল, দেখা যাচ্ছে যে এক অঞ্চলে একটা দলের ক্ষমতা বেশি, অন্য অঞ্চলে আর একটা দলের ক্ষমতা বেশি, এভাবে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন অঞ্চল, বিভিন্ন মতামত। এর ফলে কি, আপনি যদি মানে কেন্দ্রের ক্ষমতা কোনো একজন জোর করে ধরে রাখতে চায়, তাহলে রাষ্ট্রই ভেঙে যাবে। এই কারণে তারা আসলে গণতন্ত্রের বাইরে যাইতে সাহস পায় না, বা তাদের সে যাওয়ার কোনো উপায় নেই, অন্তত বর্তমান প্রেক্ষাপটে। আর আমেরিকার কথা যদি ধরেন বা ইউরোপের দেশগুলোর কথা যদি ধরেন, তারা আসলে গণতন্ত্র প্র্যাকটিস করতে করতে তারা হয়ে গেছে। আর তাদের দেখেন জনগণের চাহিদা নেই, বা তারা জনগণ যা চাই সবই পাচ্ছে। এখন তাদের যে সরকার পরিবর্তন হওয়া বা সরকারের যে চেঞ্জ হয়, এটাই আসলে তাদের খুব বেশি যায় আসে না। কিন্তু আমাদের মতো দেশে যায় আসে। আমরা সবাই রাজনীতি করি হচ্ছে টাকা কামানোর জন্য, আমরা রাজনীতি করি হচ্ছে ক্ষমতার জন্য। এখন এই যে যে ক্ষমতার লোভ, টাকার লোভ, এই লোভগুলো যখন আমাদের ভিতরে মানে বসে যায়, তখন আসলে আমাদের ভিতরে সেই মানে আমাদের ভিতর ভায়োলেন্স হয়ে ওঠে, আমাদের মানে আমরা দাঙ্গা হাঙ্গামা করব, আমরা ঝগড়াঝাটি করব, আমরা ঝামেলাঝাটি করব, এটা স্বাভাবিক। কিন্তু তাদের আসলে ওইভাবে যেমন আকাঙ্ক্ষা নেই, ওইভাবে যেমন পাওয়ার সুযোগ নেই, সুতরাং তাদের সেই গণতন্ত্রটা একটা শান্তিপ্রিয় বা শান্ত অবস্থানে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের মতো দেশে এই যে যে গণতন্ত্র, আমাদের মতো প্রেক্ষাপটে, আমাদের মতো মানে সামাজিক আর্থিক বৈশ্বিক অবস্থানে থেকে গণতন্ত্র চর্চা করে কোনো দেশ খুব বেশি সুখে আছে বা কোনো দেশ খুব বেশি শান্তিপ্রিয় আছে, এরকম আসলে মানে নজির পৃথিবীতে খুবই কম বা নেই বললেই চলে। আর তারা এটা গণতন্ত্র চর্চা করতে গেলেও যে চর্চা করতে গেছে বা যে করতেছে সেই ক্ষতিগ্রস্ত। স্যার আমাদেরও যে মানে আমরা আসলে যে কাল্পনিক একটা চিন্তা ভাবনা নিয়ে বসবাস করি যে এরকম একটা দেশ হবে, সবাই শান্তিতে আছে, 5 বছর পর বা যে ভোট দিবে, ভোট দেওয়ার পর একজন মানে পছন্দের মানুষ নির্বাচিত হবে, এই যে যে কাল্পনিক একটা চিন্তা বা দুর্নীতিমুক্ত একটা সমাজ, সাম্যের একটা সমাজ, এই কাল্পনিক চিন্তা আসলে বাস্তবে কখনো সম্ভব না। কারণ আমাদের দেশের মানুষের মানসিকতা তো ভাই এত দ্রুত চেঞ্জ হয় না, মানে রাতারাতি চেঞ্জ হয়ে যায় না। এখন মানসিকতা যখন চেঞ্জ না হবে, আমাদের চাহিদা আকাঙ্ক্ষার যখন
পরিবর্তন না আসবে ততক্ষণ তো আসলে এই যে আমাদের কাল্পনিক দেশ বা আমাদের স্বপ্নের যে দেশ এটা আসলে বাস্তবায়ন সম্ভব না। এখন এই যদি অর্থনৈতিকভাবে সামাজিকভাবে এগিয়ে যেতে হয় তাহলে একজন যোগ্য নেতৃত্ব দরকার বা একজন পারফেক্ট নেতা দরকার। এখন এই নেতা সে যদি তাকে মানে আমাদের দেশের মানুষের যে হালচাল বা চিন্তাধারা ধর্মীয় একটা ভাবধারা আছে, গণতান্ত্রিক একটা ভাবধারা আছে, আরো বিভিন্ন ভাবধারার মানুষ আছে। এখন এরা যে সবসময় একজন যোগ্য লোক বসলেই তাকে চাইবে বা তাকে ক্ষমতায় বসায় রাখবে এটা আসলে হবে না। কিন্তু দিন শেষে আমাদের আসলে মেনে নেওয়া ছাড়া মানে কোনো গতি নেই। আমরা হয়তো গণতন্ত্রের ভিতর থাকবো, জ্বলে পুড়ে মরবো, তবুও আমাদের আসলে বলার কিছু থাকবে না। আমরা ভাতের অধিকার না পাইলেও আমরা ভোটের অধিকার নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হবে বা আমরা থাকতেছি। আমরা যখন কেউ দেশের হিউজ পরিবর্তন আনতেছে, হিউজ উন্নয়ন আনতেছে, আমাদের দেশটাকে পরিবর্তন করার চেষ্টা করতেছে, তাকেও আমরা মেনে নিতে পারতেছি না। কিন্তু কারণ আমাদের হচ্ছে ভাতের অধিকারের দরকার নেই, আমাদের ভোটের অধিকারের দরকার। সুতরাং আমাদের এই ভোট নিয়েই যে যুদ্ধ সংগ্রাম, ঝামেলা, দাঙ্গা হাঙ্গামা, এইগুলা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হচ্ছে বা আমরা থাকতেছি। আমাদের আসলে মানে দিন শেষে যেই পিছিয়ে পড়ে যাওয়া, যেই মানে গরিব রাষ্ট্র, যেই ঋণগ্রস্ত রাষ্ট্র, যেই কি বলে মানে চাহিদা যোগানহীন একটা মানে অস্থিতিশীল পরিবেশ, সেই পরিবেশের ভিতরে আমাদের পড়ে যেতে হচ্ছে এবং হয়তো ভবিষ্যতে আরো আমরা পড়ে যাব। আমাদের করার কিছুই থাকবে না। আমাদের গণতন্ত্র নিয়ে থাকতে হবে। আমাদের এই গণতন্ত্রের ভোট, এই যে অধিকার, এই অধিকার নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। আমাদের হয়তো পাওয়ার বা আমাদের গৌরবের, আমাদের অর্জনের কিছুই থাকবে না। ধন্যবাদ। আপনারা আপনাদের মতো বিচার বিবেচনা করবেন। আমি জাস্ট আমার মানে ভাবনাটা প্রকাশ করলাম। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।